নিচে না বলি। আজকে আমরা পড়বো মহাদেশ। বাচ্চারা যেরকম ছোটবেলায় পড়ছেন এরকম আমরা মহাদেশ পড়বো। তো আমরা সবকিছু পড়বো না। আমরা শুধু যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমরা শুধু সেই বিষয়গুলো পড়বো। যেমন আমরা প্রথমেই মহাদেশের মধ্যে আমাদের নিজেদের মহাদেশ বা নিজের মহাদেশ যেটা সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। হ্যাঁ, এশিয়া মহাদেশ নিয়ে আমরা পড়াশোনা শুরু করি। আমি যে কথাগুলো বলবো শুধু সেগুলাই আপনারা মনে রাখবেন। কারণ হচ্ছে সেগুলাই পরীক্ষায় আসবে। বাকিগুলো আপনাদেরকে মনে রাখতে হবে না। এশিয়া মহাদেশ সবচেয়ে বড় মহাদেশ, এটা পরীক্ষায় আসবে না, নিশ্চয়ই বুঝতে পারছেন। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ, আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ ছিল চীন। এখন চীনকে পিছনে ফেলে আসলে ভারত এশিয়া মহাদেশের জনসংখ্যায় বড় দেশ হয়ে গেছে। আয়তনে সবচেয়ে ছোট দেশ হচ্ছে এশিয়ার মালদ্বীপ। আর জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে ব্রুনাই। 5 লাখের মতো জনসংখ্যা আছে ব্রুনাইয়ের কাছে। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়া মহাদেশের একটা পরিচিতি। ঠিক আছে, তো এশিয়া মহাদেশটা বাকি মহাদেশগুলা থেকে কিভাবে আলাদা হলো, তো আপনারা যেটা প্রথমেই কাজ করবেন আন্তর্জাতিক পড়ার সময়, আপনারা একটা বড় ম্যাপ কিনবেন, অনেক বড় ম্যাপ কিনবেন। তবে চেষ্টা করবেন এমন একটা ম্যাপ কিনতে যেটাতে ইনফরমেশন কম আছে। মানে দেশের নাম দেওয়া আছে এটি ঠিক আছে, বাট ম্যাপের ভিতরে যেন ইনফরমেশন ঢুকায় না দেয়। তাহলে আপনারা আসলে ম্যাপটা যে উদ্দেশ্যে কিনতেছেন সেটা আপনারা পাবেন না। আপনারা হচ্ছে ম্যাপের ইনফরমেশন গুলা পড়া শুরু করবেন। আমার আসলে ম্যাপটা দরকার, ম্যাপ থেকেই আমি শিখবো। ম্যাপের ইনফরমেশন আমার শেখা দরকার নেই, আমি ইনফরমেশন বাইরে থেকে পাবো, সেটা আমি ম্যাপের সাথে ম্যাচ করব। ঠিক আছে, তো আমরা দেখতে চাই যে এশিয়া মহাদেশটা আসলে কোথায়, সেটা কিভাবে বাকি দেশগুলা থেকে আলাদা হয়েছে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এশিয়া মহাদেশ, এই যে রাশিয়া, এই জায়গাটা এশিয়া মহাদেশের জায়গা। এই যে কাজাকস্তান, কাস্পিয়ান সাগর, এই কাস্পিয়ান সাগর দিয়ে এশিয়া মহাদেশ ইউরোপ থেকে আলাদা হয়েছে। ঠিক আছে, এখানে উজবেকিস্তান, তার্কিমিনিস্তান আছে, এদিকে আবার আজারবাইজান, আর্মেনিয়া আছে, আর এদিকে রাশিয়া আছে। সুতরাং ইউরোপ থেকে এশিয়া মহাদেশ এই জায়গাটাতে সেপারেশন হয়ে গেছে। তো আপনার এই ম্যাপটা দেখে বুঝতে পারছেন যে এশিয়া মহাদেশ আসলে কোন জায়গাতে সেপারেট হচ্ছে, এই জায়গাতে। ঠিক আছে, তো এখানে বলা আছে যে এশিয়া মহাদেশ ইউরোপ থেকে পৃথক হয়েছে ইউরাল পর্বত, ইউরাল নদী বা কাস্পিয়ান সাগর। আমরা এইমাত্র দেখলাম কাস্পিয়ান সাগর, এর ভিতরে ইউরাল পর্বত, এর ভিতরে ইউরাল নদী। এশিয়া মহাদেশ আফ্রিকা থেকে কিভাবে আলাদা হয়েছে, এশিয়া মহাদেশ আমেরিকা থেকে কিভাবে আলাদা হয়েছে, এবার আমরা সেটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা থেকে কিভাবে এশিয়া মহাদেশ আলাদা হয়েছে আসলে। এটা হচ্ছে বেরিং সাগর, আপনারা চিনেন বেরিং সাগরকে, এটা হচ্ছে বেরিং সাগর। আর এটা হচ্ছে উত্তর মহাসাগর। হ্যাঁ, এদিকে হচ্ছে রাশিয়া, আর এদিকে হচ্ছে ইউএসএ। মাঝখানে হচ্ছে বেরিং প্রণালী। এই যে বেরিং সাগর আর বেরিং প্রণালী, প্রণালী আপনারা জানেন প্রণালী কি, তারপরেও আপনাদেরকে আমরা আজকে পড়াবো প্রণালী কি। তো এটা হচ্ছে এশিয়া মহাদেশে কোন অংশটা আমেরিকা থেকে আলাদা হয়েছে সেই জায়গাটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে এশিয়া মহাদেশ আফ্রিকা থেকে কিভাবে আলাদা হয়েছে। এশিয়া মহাদেশ যখন আফ্রিকা থেকে আলাদা হবে, এখানে 2টা প্রশ্ন পরীক্ষায় আসে, এই জন্য আমি এই জায়গাটাতে ম্যাপ ইউজ করতেছি। সেটা হচ্ছে এশিয়া মহাদেশ কিভাবে আফ্রিকা থেকে আলাদা হয়েছে, আফ্রিকা এবং এশিয়ার সীমান্তবর্তী দেশগুলা কোনগুলা। এই যে দেখতেছেন আপনারা, এটাকে বলে রেড সি, মানে লোহিত সাগর। আর এটাকে বলে অ্যারাবিয়ান সি, মানে হচ্ছে আরব সাগর। আরব সাগরের পাশে ছোট্ট করে একটা আছে উপসাগর, এডেন উপসাগর। হ্যাঁ, ইয়েমেনের কাছে, ইয়েমেনের রাজধানীর মতো করে এডেন উপসাগর। এখানে অনেকে প্রশ্ন করেন উপসাগর কি আর সাগর কি, আমরা এগুলো ডিটেলসে পড়বো, উপসাগর কি আর সাগর। এইখানে যে প্রণালীটা আছে মাঝখানে তাকে বলে বাবেল মানদেব, বাবেল মানদেব প্রণালী। এই প্রণালীর মাধ্যমে লোহিত সাগর আর এডেন উপসাগর, অথবা লোহিত সাগর আর আরব সাগর, অপশনে যেটা থাকে। পরীক্ষা যদি বলে যে বাবেল মানদেব প্রণালী লোহিত সাগরের সাথে কোন সাগরকে যুক্ত করেছে, পরীক্ষা যদি এডেন উপসাগর থাকে তাহলে এডেন উপসাগর আনসার হবে, পরীক্ষা যদি আরব সাগর থাকে তাহলে এডেন উপসাগর থাকবে না, এটা মাথায় রাখবেন। এবং এটা পরীক্ষায় আসে। তো এখানে যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে আফ্রিকার দেশ হচ্ছে জিবুতি, আর এশিয়ার দেশ হচ্ছে ইয়েমেন। এই 2টা দেশ হচ্ছে বর্ডারিং কান্ট্রি, এবং এরা হচ্ছে এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করছে মাঝখান থেকে একটা প্রণালী দিয়ে। সে প্রণালীটার নাম হচ্ছে বাবেল মানদেব। তো এটা পরীক্ষা এখান থেকে 3টা 4টা প্রশ্ন পরীক্ষায় আসে, আমি সবগুলো বলে দিলাম, আপনারা মনে রাখার চেষ্টা করবেন, ভিডিও দেখে মনে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে এশিয়া মহাদেশ কিভাবে আলাদা হয়েছে, কি হয়েছে না হয়েছে এশিয়া মহাদেশের সাথে, সে বিষয়গুলো আমরা দেখলাম। পরীক্ষা আসে এশিয়া মহাদেশের সর্বপশ্চিম, পশ্চিম মানে ম্যাপের এই সাইড। হ্যাঁ, সর্বপশ্চিমের বিন্দু হচ্ছে বেবা অন্তরীপ, তুরস্কে আছে। আর সর্ব উত্তরে মানে উপরের দ্বীপ
উপরে এশিয়া মহাদেশের উপরে আপনারা দেখছেন যে রাশিয়া, সুতরাং সেখানেই সবচেয়ে উত্তরের বিন্দু হবে চেলিনুস্কিং অন্তরীপ। এটা পরীক্ষায় আসবে না। এশিয়া মহাদেশের সবচেয়ে দক্ষিণে মানে নিচে আছে ইন্দোনেশিয়া। এত কঠিন জিনিস আর মনে রাখার দরকার নেই। এশিয়া মহাদেশের সবচেয়ে কম মানুষ বাস করে হচ্ছে মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়াকে আপনারা চিনেন, আমাদের ইতিহাসে মঙ্গোলিয়া খুব গুরুত্বপূর্ণ। মঙ্গোলিয়া হচ্ছে চেঙ্গিস খানের দেশ, যে চেঙ্গিস খান অনেক জায়গায় যুদ্ধ করে বেরিয়েছে। চায়নার পাশের দেশ, মঙ্গোলিয়ার অনেকটাই মরুভূমি, হ্যাঁ, মানুষের জনবসতি কম, এই জন্য এশিয়াতে মঙ্গোলিয়াতে সবচেয়ে কম মানুষ বাস করে। আমি এখানে যে পয়েন্ট গুলা বললাম, যে কথাগুলা বললাম, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসছে এবং আসবে। তো এশিয়া মহাদেশের ভিতরে কয়েকটা দেশ নিয়ে আমরা কথা বলতে চাই। যে এশিয়া মহাদেশের টোটাল 48টা দেশ আছে, তার মধ্যে আসলে দেশ হচ্ছে 47টা। আরেকটা হচ্ছে প্যালেস্টাইন বা ফিলিস্তিন, আমরা যার জন্য প্রোটেস্ট করি, আমরা যার জন্য যুদ্ধ করতে চাই, আমরা যে দেশকে আপামর সাপোর্ট দিয়ে আসি, সেই দেশটার কথা আমরা বলতেছি, ফিলিস্তিনের কথা বলতেছি, প্যালেস্টাইনের কথা বলতেছি। তো এটা জাতিসংঘ কর্তৃক একটা রাষ্ট্র হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, একটা স্বাধীন রাষ্ট্র না। এটা রাষ্ট্র হিসাবে প্যালেস্টাইন আত্মপ্রকাশ করতে পারে নাই। তো টোটাল 48টা দেশ বলবো, তারপরও আমরা যেহেতু জাতিসংঘ বলছে এটা একটা স্বাধীন রাষ্ট্র, তার মধ্যে 47টা আসলে রাষ্ট্র, আর বাকি একটা আসলে রাষ্ট্র না, প্যালেস্টাইন। রাশিয়া একটা দেশ আছে যেটা হচ্ছে কি ইউরোপও আছে, এশিয়াতেও আছে, ঠিক আছে। এখন আমরা রাশিয়াকে আসলে কোথায় ধরবো? ঠিক আছে, আমরা রাশিয়াকে আসলে ইউরোপে ধরবো। কারণ হচ্ছে রাশিয়ার যে রাজধানী সেটা হচ্ছে ইউরোপে অবস্থিত, ঠিক আছে। সুতরাং সে রাশিয়া ইউরোপে, এবং রাশিয়া নিজেদেরকে ইউরোপ কান্ট্রি বলতে, এবং রাশিয়ার বেশিরভাগ ইউরোপেই আছে, সুতরাং রাশিয়াকে ইউরোপ কান্ট্রি বলতে হবে। আরেকটা দেশ আছে তুরস্ক, যেটা হচ্ছে এশিয়া এবং হচ্ছে গিয়ে আহ ইউরোপের মধ্যে অবস্থিত। তার মধ্যে তার যে রাজধানী আনকারা সেটা আবার এশিয়া মহাদেশে অবস্থিত। এই জন্য তুরস্ককে আমরা এশিয়ার দেশ বলবো, ঠিক আছে। তো এই দুইটা দেশে কিন্তু ইউরোপ এবং এশিয়া জুড়ে আছে। এই জন্য আপনারা অনেক সময় শুনেন যে ন্যাটোতে তুরস্ক থাকবে কি থাকবে না। ন্যাটো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিদের একটা অর্গানাইজেশন, ঠিক আছে, যারা যুদ্ধ করে বেড়ায় আর কি, যাদেরকে আমরা যুদ্ধবাজ অর্গানাইজেশন বলি, ঠিক আছে। তো সেখানে হচ্ছে গিয়ে তুরস্ক থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন উঠে। অবশ্যই কারেন্ট চলে গেছে। আচ্ছা, যাই হোক। তো এর মধ্যে উম একটু লাইট কমে গেছে। আশা করি সমস্যা হবে না। তাই জাতিসংঘ তুরস্ককে এশিয়ার দেশ হিসাবে আমরা বর্ণনা করব। এর মধ্যে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজানের কিছু, কিছু অংশ ইউরোপে আছে। কিন্তু তাদেরকে আমরা ইউরোপের কান্ট্রি হিসাবে বলব না। আমরা তাদেরকে এশিয়ার দেশ হিসাবে বলব। মিশর আপনারা 100% জানেন যে মিশর আফ্রিকার একটা দেশ। কিন্তু মিশরের একটা অংশ কিন্তু এশিয়াতে আছে, যেটা হচ্ছে সিনাই উপদ্বীপ। এটা পরীক্ষায় আসছিল এর আগে যে সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত। অনেক জায়গায় প্রশ্ন এভাবে আসে, মিশরের সিনাই উপদ্বীপ কোন মহাদেশে অবস্থিত? তো মিশর দেখে সবাই আফ্রিকা বলে দেয়, কিন্তু আসলে সেটা এশিয়াতে অবস্থিত। এছাড়াও হচ্ছে গিয়ে কিছু অংশ নিয়ে প্রশ্ন আসে, যেমন হচ্ছে গিয়ে চীনের কিছু ইন্ডিপেন্ডেন্ট টেরিটরিজ আছে, যদিও ইন্ডিপেন্ডেন্ট আসলে ডিপেন্ডেন্ট টেরিটরিজ, এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাইওয়ানের নাম আপনারা শুনছেন, হংকং এর নাম আপনারা শুনছেন, ম্যাকাওর নাম আপনারা শুনছেন। এগুলোর ইতিহাস আপনারা জানেন যে হংকং, ম্যাকাও এরা হচ্ছে গিয়ে সময় ইউরোপের সাথে ছিল, ব্রিটিশের সাথে ছিল। এরপর এখন চায়না ওদের দখলে নিছে। স্বাধীন টেরিটরি ছিল এক সময়। আহ এরা আফিম ওয়ারের মাধ্যমে আসলে এই দুইটা টেরিটরি চায়না থেকে চলে যায় একটা সময়, আফিম ওয়ার 1, আফিম ওয়ার 2, ঠিক আছে। তো এরপরে আবার এগুলাকে চায়নাতে এক সময় ছিল যে এক দেশে দুই নীতি, অর্থাৎ চায়না ছিল সমাজতান্ত্রিক আর এই দেশগুলা ছিল পুঁজিবাদী অর্থনীতির দেশ। তো সেগুলো এখন চায়না নিজেদের মধ্যে নিয়ে নিছে, তারপরেও ওই পুরোপুরি অর্থনীতির উপরে এখনো চেঞ্জটা আনতে পারে নাই। এখনো কিছুটা পুঁজিবাদী, কিছুটা সমাজতান্ত্রিক, এভাবেই চলতেছে আর কি। তো এই মোটামুটি এশিয়া থেকে যে প্রশ্নগুলো আপনারা পড়বেন সেগুলো আমি বলে দিলাম, মাথায় রাখবেন। আমি যেগুলো বললাম সেগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো আমরা একটু ম্যাপটা দেখি যে এশিয়ার ম্যাপটা আসলে ফাইনালি কিরকম দাঁড়াচ্ছে। তাহলে আমরা যেটা এতক্ষণ বললাম যে এশিয়া আসলে দেখতে কেমন, এশিয়া সবার উপরে আছে হচ্ছে রাশিয়া, সবচেয়ে বড় দেশ, রাশিয়া। এরপরে আছে হচ্ছে গিয়ে চায়না, অনেক বড় দেশ। রাশিয়া আর চায়নার মাঝখানে দেখেন মঙ্গোলিয়া। এরপরে হচ্ছে ইন্ডিয়া। আর এইখানে আমরা আছি, এই জায়গাতে আমরা আছি, ঠিক আছে। এই জায়গাতে আমরা আছি, আমাদেরকে দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। তো এই হচ্ছে টোটাল এশিয়ার মানচিত্র, যে এশিয়া যে 48টা টেরিটরি নিয়ে আমরা কথা বলি, 48টা দেশ নিয়ে আমরা কথা বলি, সেগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে। তো
এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ম্যাপের সাথে মিলায় মিলায় পড়বেন যে কোথায় আসলে কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে এশিয়ার আমরা যদি অঞ্চল ভাগ করি, যে এশিয়ার অঞ্চলগুলা কোথায় কোথায়, এশিয়ার যে অঞ্চলগুলো আছে সেগুলা থেকে প্রশ্ন আসে যে এশিয়ার কোন অঞ্চলটা কেমন, কোন অঞ্চলটা কোন নামে পরিচিত। যেমন ধরেন আমরা যেখানে থাকি সেটার নাম হচ্ছে দক্ষিণ এশিয়া। হ্যাঁ, কারণ আমরা এশিয়ার একদম দক্ষিণে, দেখেন আমরা এশিয়ার একদম দক্ষিণে। এখানে টোটাল 8টা কান্ট্রি আছে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ। আমরা এই 8টা কান্ট্রি মিলে হচ্ছে দক্ষিণ এশিয়া, শ্রীলঙ্কা। ঠিক আছে, এইখানে হচ্ছে গিয়ে আমরা একদম দক্ষিণে, এই জন্য আমরা হচ্ছে দক্ষিণ এশিয়া। দেখেন ম্যাপে খেয়াল করেন, এই পাশে ছোট্ট করে আছে মায়ানমার। হ্যাঁ, এই পাশে ছোট্ট করে আছে, দেখেন মায়ানমার আছে। হুম, এই যে দেখেন মায়ানমার, কিন্তু মায়ানমার কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে নাই। এই পাশে ইরান আছে, ইরান কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে নাই। ঠিক আছে, এই দুইটা কান্ট্রির নাম মনে রাখবেন, একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে মায়ানমার। এটা কেন দক্ষিণ এশিয়ার মধ্যে পড়লো না, আমরা এটা নিয়ে নেক্সট আলাপ করব। আমরা জাস্ট এখন দক্ষিণ এশিয়াটা দেখলাম যে দক্ষিণ এশিয়াটা আসলে কেমন দেখতে। তো এরপর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, সে দক্ষিণে আবার কিছুটা পূর্বে। ঠিক আছে, এই জন্য তার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এখানে 11টা কান্ট্রি আছে দক্ষিণ পূর্ব এশিয়াতে। হ্যাঁ, 11টা কান্ট্রির মধ্যে আমরা এই যে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা চলে আসছি। এখানের মধ্যে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী কিছু অর্থনৈতিক দেশ আছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে চায়না, সাউথ কোরিয়া, জাপান। ঠিক আছে, এর মূলত শক্তিশালী অর্থনৈতিক দেশ আছে। এরপরে দেখেন একসাথে মায়ানমার। মায়ানমারে কিন্তু এই পাশেই আমরা ছিলাম। ঠিক আছে, মায়ানমারও কিন্তু দক্ষিণে, আমরাও কিন্তু দক্ষিণে, কিন্তু প্রবলেম হচ্ছে মায়ানমার একটু পূর্বে চলে গেছে, অর্থাৎ দক্ষিণ হচ্ছে ম্যাপের নিচের দিক, এদিক হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, এদিক হচ্ছে দক্ষিণ, এগুলা হচ্ছে ম্যাপের এদিকে আমরা। তো এগুলো একটু পূর্বে চলে গেছে। ম্যাপের এই সাইড হচ্ছে ইস্ট, ম্যাপের এই সাইডটা হচ্ছে ইস্ট, আর এই সাইডটা হচ্ছে ওয়েস্ট। এটা হচ্ছে ওয়েস্ট। তো এটা দক্ষিণে থেকে একটু পূর্বে চলে গেছে, এই জন্য এটার নাম দক্ষিণ পূর্ব এশিয়া। এখানে 11টা কান্ট্রি আছে, ইম্পর্টেন্ট কান্ট্রি গুলো যেগুলো পরীক্ষায় আসে, নিম্নে কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ? চায়না, সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স, ব্রুনাই। তো এগুলো আশা করি আপনারা পারবেন। আমি ম্যাপে দেখিয়ে দিলাম যেগুলো কেন দক্ষিণে, কেন পূর্বে, কেন পশ্চিমে, এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে। কিংবা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে ওরাও দক্ষিণ আমরাও দক্ষিণ, এটা পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ওরা উপরেও আছে, দক্ষিণ মানে নিচে হবে, ওরা উপরেও আছে আমরা উপরে নাই। পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এশিয়ার পূর্ব দিকে, এখানে 5টা কান্ট্রির নাম বলা হয়, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এটা পূর্ব এশিয়া, যাদেরকে বলে দূর প্রাচ্য। এটা আমরা শিখবো যে কেন প্রাচ্য, পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য, দূর প্রাচ্য, এই সকল ওয়ার্ড কেন বলা হয়। এরপরে আছে মধ্যম এশিয়া। তারপর আমরা একটু করে দেখাই যে পূর্ব এশিয়া মানে একদম পূর্বে যারা, হুম, মঙ্গোলিয়া, হ্যাঁ ঠিক আছে, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ইস্ট এশিয়া। ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে পূর্ব এশিয়া। ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মধ্য এশিয়া, মধ্য এশিয়াও ইম্পর্টেন্ট না। মধ্য এশিয়া মানে হচ্ছে মাঝখানে, এশিয়ার মাঝখানে কারা আছে? অনেকগুলো ল্যান্ডলক কান্ট্রি আছে। মানে ল্যান্ডলক কান্ট্রি মানে হচ্ছে এই কান্ট্রি গুলো আসলে কোনো সমুদ্র সীমা নাই। এটা পরীক্ষায় প্রায় আসে যে ল্যান্ডলক কান্ট্রি কারা, কাদের কোনো সমুদ্র সীমা নাই। ল্যান্ডলক কান্ট্রি এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা আলাদাভাবে পড়বো ল্যান্ডলক কান্ট্রি কারা। মধ্য এশিয়াতে কাজাকস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, এই কান্ট্রি গুলো হচ্ছে মধ্য এশিয়াতে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে পশ্চিম এশিয়া, মানে একদম পশ্চিমে যে কান্ট্রি গুলো আছে সেগুলো হচ্ছে পশ্চিম এশিয়া, মানে যেগুলো হচ্ছে একদম ইউরোপের সাথে লাগানো আর কি। টার্কি, টার্কি আপনারা জানেন সেটা ইউরোপেরই কিছু অংশ, হচ্ছে টার্কি। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে সিরিয়া, ইরাক, সৌদি আরবিয়া, ইয়েমেন, ওমান, কুয়েত, এদের সাথে কোনো না কোনো ভাবে ইউরোপের সাথে, জর্ডান, জর্ডানের পাশেই আপনারা জানেন যে ইসরায়েল, এই যে জর্ডানের পাশে ইসরায়েল, প্যালেস্টাইন, এখানে প্যালেস্টাইন আছে, যেটাকে আমরা এশিয়ার দেশ হিসাবে স্বীকৃতি দিতে চাই, বা একটা দেশ হিসাবে একটা স্বীকৃতি দিতে চাই। তো এরা হচ্ছে একদম পশ্চিমে, এদের সাথে হচ্ছে ইউরোপের সংযোগ, কারোর সাথে হচ্ছে আফ্রিকার সংযোগ, কারোর সাথে হচ্ছে ইউরোপের সংযোগ। তো এটা হচ্ছে আমাদের পশ্চিম এশিয়া, অর্থাৎ একদম ম্যাপের পশ্চিমে। তো এই জন্য আপনাদের একটা ম্যাপ থাকা লাগবে। ম্যাপ থাকলে আসলে আপনি প্রথমে কান্ট্রিগুলোর অবস্থান সম্পর্কে আপনি ক্লিয়ার হইতে পারবেন। এরপর আছে উত্তর এশিয়া, মানে একদম উপরে, একদম উপরে হচ্ছে শুধু রাশিয়া আছে, আর কেউ নাই। সেখানে শুধু অঞ্চল আছে যেটাকে বলে উত্তর এশিয়া, এটা আর বলার কিছু নাই। এবার আমরা শিখতে চাই আসলে প্রাচ্য কি, পাশ্চাত্য কি, হোয়াট ইজ ওয়েস্টার্ন, হোয়াট ইজ ইস্টার্ন, হোয়াট ইজ দূর প্রাচ্য। হুম, এগুলো আমরা দেখি একটু
ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে যে পশ্চিম ইউরোপের দেশগুলো, অর্থাৎ ইউরোপের মধ্যে যে দেশগুলো পশ্চিমে সেগুলোকে বলে পাশ্চাত্য, অর্থাৎ ওয়েস্টার্ন, যেটাকে আমরা আজকাল বলি ওয়েস্টার্ন ফ্যাশন। কোথা থেকে আসছে ওয়েস্টার্ন ফ্যাশন, ঠিক আছে, সেগুলা হচ্ছে পাশ্চাত্য। এই পাশ্চাত্য অর্থাৎ ইউরোপের, পশ্চিম ইউরোপের যে পশ্চিমে যে দেশগুলো আছে সেগুলা থেকে যে পূর্বের এশিয়া দেশগুলো আছে সেগুলো হচ্ছে প্রাচ্যের, অর্থাৎ আমরা একটু আগে যে দেশগুলোর কথা বলছি সেই দেশগুলো হচ্ছে গিয়ে প্রাচ্যের দেশ, অর্থাৎ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, বা ওরিয়েন্টাল অঞ্চল, ঠিক আছে। অর্থাৎ আমাদের পূর্ব এশিয়া, যেটা আমরা আপনার দেখি দক্ষিণ পূর্ব এশিয়া মানে হচ্ছে গিয়ে মিয়ানমার, তারপর হচ্ছে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, ঠিক আছে। এরপর মধ্যপ্রাচ্যের যে দেশগুলা আহ সেগুলো হচ্ছে প্রাচ্য, অর্থাৎ এদের মধ্যে কিন্তু সাংস্কৃতিক পার্থক্য অনেক বেশি। একটা হচ্ছে পাশ্চাত্য আর একটা হচ্ছে প্রাচ্য, অর্থাৎ একটা হচ্ছে পশ্চিম, একটা হচ্ছে পূর্ব। তো এই জন্য এদের মধ্যে যেটা কালচারাল কনফ্লিক্ট সেটা অনেক বেশি। এক দেশের মানুষ হচ্ছে গিয়ে একরকম ড্রেস পরে, একরকম খাবার খায়, আরেক দেশের মানুষ একদম উল্টা রকম ড্রেস পরে, উল্টা রকম খাবার খায়। হ্যাঁ, তো এই জন্য এদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রচুর। এই জন্য একটা হচ্ছে প্রাচ্য আর একটা হচ্ছে পাশ্চাত্য। এটা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন যে ওয়েস্টার্ন কি। ওয়েস্টার্ন আমরা আগে থেকেই জানি যে ইউরোপকে আমরা ওয়েস্টার্ন মনে করি, তো ইউরোপেরও একদম পশ্চিমে যে দেশগুলো আছে সেগুলো আসলে ওয়েস্টার্ন। আর এশিয়ার যে পূর্বে দেশগুলো আছে, দক্ষিণ পূর্ব এশিয়া সেটা হচ্ছে, বা পূর্ব এশিয়া সেটা হচ্ছে ইস্টার্ন। মানে দুইটার আহ সিমিলারিটি নাই, কিন্তু আবার আমাদের পৃথিবীটা তো গোল, গোল মিলাই দিলে আবার মিলে মিলে যায়, কিন্তু কিন্তু তাও ওদের মধ্যে কোনো সিমিলারিটি নাই। এর মধ্যে আবার কিছু আছে নিকট প্রাচ্য বা মধ্য প্রাচ্য, অর্থাৎ যেগুলো প্রাচ্যের কাছাকাছি সেগুলো নিকট প্রাচ্য, দূর প্রাচ্য যেগুলো প্রাচ্য থেকে অনেক দূরে সেগুলোকে বলে দূর প্রাচ্য। হ্যাঁ, এগুলা আর এত কঠিন করে শেখার দরকার নেই, যেটা জানা দরকার ছিল এটা আমি বলে দিছি। তো এখান থেকে এবার আমরা শিখবো যে উপসাগরীয় অঞ্চল বা গালফ কান্ট্রি কোনগুলো। এটা পরীক্ষায় আসে যে পারস্য উপসাগর। পারস্য উপসাগর খুবই গুরুত্বপূর্ণ একটা উপসাগর। এটার নাম আপনারা অনেকে শুনছেন। পারস্য সভ্যতা মানে হচ্ছে ইরানিয়ান সভ্যতা, যেটা সেই উপসাগরের যে অঞ্চলটা সেটা হচ্ছে পারস্য উপসাগর। এবং এই দেশে সবগুলা কান্ট্রি হচ্ছে গিয়ে তেল সমৃদ্ধ কান্ট্রি। মানে এগুলোতে গালফ গালফ কান্ট্রি বলে, এবং এগুলো হচ্ছে তেল সমৃদ্ধ কান্ট্রি, এবং এগুলো তেল রপ্তানি করেই বেঁচে আছে। আপনি নামগুলো দেখলেই বুঝতে পারবেন, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, এরা সবগুলাই তেল উৎপাদনকারী কান্ট্রি এবং সবগুলাই ওপেকের সদস্য, ঠিক আছে। এবং এটা সবগুলা ধনী কান্ট্রি। এর মধ্যে ইরাক গরিব হয়ে গেছে, ইরান গরিব হওয়ার পথে আছে। তারপরে ইরান অনেক সমৃদ্ধ, কালচারালি অনেক সমৃদ্ধ। ইরানকে আমরা অনেক আগে থেকে চিনি, হাজার হাজার বছরের কালচার আছে ইরানের। ইরানকে ধ্বংস করা এত সহজ না। তো এই যে উপসাগরীয় অঞ্চল, এই উপসাগরীয় অঞ্চলে যে কান্ট্রিটা, হ্যাঁ, সেগুলোকে বলে হচ্ছে গালফ কান্ট্রি। এটা আপনারা জানেন গালফ কান্ট্রি কাকে বলে। এই হচ্ছে গালফ কান্ট্রি চিত্র, এই হচ্ছে সে উপসাগর। পারস্য উপসাগর, এইখানে পারস্য উপসাগর পৃথিবীর শুরু থেকে পারস্য উপসাগর খুবই ইম্পর্টেন্ট। এবং এই পারস্য উপসাগর ঘিরে অনেক পলিটিক্স, অনেক যুদ্ধ বিগ্রহ হয়ে গেছে, পৃথিবীর অনেক যুদ্ধ হয়েছে এখানে। আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে ইন্দোচীন, মানে হচ্ছে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন দক্ষিণ পূর্ব এশিয়া মানে আমরা কোন দেশগুলোর কথা বলতেছি। 11টা দেশ আছে, 11টা দেশের কথা বলতেছি, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। এই তিনটা দেশকে মনে হয় ইন্দোচীন, কারণ এগুলা তৈরি হয়েছে হচ্ছে ইন্দো চাইনিজ উপদেশ হিসাবে, অর্থাৎ ইন্দোনেশিয়া এবং চায়না এই দুইটার মাঝখানে এরা, তো দুইটা মিলা বাংলা শব্দ হচ্ছে ইন্দোচীন, ঠিক আছে। এদের কালচার হচ্ছে কিছুটা ইন্দোনেশিয়ার মতো, কিছুটা আবার চায়নার মতো। তো এই জন্য এই তিনটা দেশকে বলা হয় ইন্দোচীন, এবং পরীক্ষা এটা বহুবার আসে, কেন বলা হয়, কি বলা হয় ইন্দোচীন, কাদেরকে বলা হয়, এগুলা নিয়ে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে প্রাচ্যের ইংরেজি শব্দ হচ্ছে অরিয়েন্টাল, আর পাশ্চাত্যের ইংরেজি শব্দ হচ্ছে ওয়েস্টার্ন। এখানে ইংরেজি শব্দটা একটু দেখে নিলেই হবে, আর হচ্ছে গিয়ে কিছু দেখার নাই। আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ আমাদের লম্বা স্লাইড হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ রেজ ইউর হ্যান্ড, আমরা ওই প্রশ্নের আনসার দেব। এখন আমরা পড়বো যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট এগুলো আসলে কি। যখনই গোল্ডের শব্দ আসবে, গোল্ড মানে স্বর্ণ না, গোল্ড মানেই আপনারা স্বর্ণ মনে করবেন না। পৃথিবীতে যা কিছু দামি, যা কিছু সুন্দর, সবকিছুকে স্বর্ণের সাথে তুলনা করা হয়, কারণ হচ্ছে স্বর্ণ দিয়ে একটা সময় ব্যবসা বাণিজ্য শুরু হয়। স্বর্ণ একটা সময় রিজার্ভ হিসাবে শুরু হয়। যারা বাংলাদেশ ব্যাংকে ভাইবা দেন বা ব্যাংকের ভাইবা দেন, আমাদের যখন ইকোনমিক্স এর ভাইবা সেশন হয় তখন এই বিষয়গুলো আমরা খুব আলোচনা করি যে
স্বর্ণ কিভাবে আসলে একটা সময় রিজার্ভ হইতো বা স্বর্ণের বিপরীতে কিভাবে টাকা ছাপানো হইতো, এখন কেন স্বর্ণ দিয়ে টাকা ছাপানো হয় না। যাই হোক, স্বর্ণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সবকিছু দামি দামি বিষয় এবং সবকিছু নিষিদ্ধ বিষয় স্বর্ণের সাথে তুলনা করা হয়। এই জন্য গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে একটা নিষিদ্ধ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে থাইল্যান্ড, লাওস এবং ভিয়েতনাম, এই তিনটা দেশের মাঝখানে একটা ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলটা বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই যে দেখেন, এখানে হচ্ছে মায়ানমার। মায়ানমার কিন্তু আমাদের পাশের দেশ, কিন্তু এটা মায়ানমার অনেক বড় দেশ, মায়ানমারকে ছোট দেশ মনে করার কিছু নাই। আমরা থাইল্যান্ড ঘুরতে যাই, থাইল্যান্ডও খুব বেশি দূরে না। তো এই যে তিনটা দেশ, এই তিনটা দেশ মিলে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এখানের মধ্যে মায়ানমারে, থাইল্যান্ডে বিশেষ করে আফিম উৎপাদন হয়, আফিম। তো আফিম হচ্ছে গিয়ে এক প্রকার নেশা। আহ এক প্রকার হচ্ছে গিয়ে আপনার ঘুম আসবে, তন্দ্রা আসবে, শরীরে আলস্য আসবে, ভাল লাগবে, ডোপামিন নিশ্চিত হবে, এই টাইপের একটা নেশা আর কি। তো এই নেশাটা খুবই জনপ্রিয় নেশা। এই নেশাটার জন্য অনেক যুদ্ধ হয়ে গেছে পৃথিবীতে, এই আফিম নেশার জন্য। যে আফিম উৎপাদন করতো, একসময় আফিম উৎপাদন শুরু করছে আসলে ব্রিটিশরা। ব্রিটিশরা যখন দেখতো যে এটা একটা আদিবাসীদের নেশা করার বিষয় ছিল আর কি। মানুষ কেন, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, মানুষের সৃষ্টির হুম। আগে থেকেও নেশা ছিল পৃথিবীতে। ঠিক আছে, আহ এরকম বলা হয় যে নেশা আসলে কবে থেকে শুরু হয়েছিল। তো বলা হয় যে কিছু গাছের ফল যখন আসলে পেকে যায়, একটু পেকে যখন হালকা পচে যায়, তখন এখানে ইস্ট আসে। ইস্ট, ইস্ট একটা ব্যাকটেরিয়া। এই ইস্ট এসে হচ্ছে সেখানে ফার্মেন্টেশন করে, মানে গাজন প্রক্রিয়া করে, এবং গাজন প্রক্রিয়া করার এক পর্যায়ে ইস্টের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, ইস্টের পরিমাণ যখন বেড়ে যায়, গাজন হয়, তখন সেখান থেকে ইথানল তৈরি হয়। ইথানল মানে হচ্ছে অ্যালকোহল। এখন সেখান থেকে আবার মিথানলও তৈরি হয়। মিথানল খেয়ে ফেললে কিন্তু একদম জায়গায় মারা মারা যাবেন। ঠিক আছে, তো ইথানল যদি তৈরি হয়, সেই ইথানল খেয়ে মানুষের ঘুম আসে, সেই ইথানল খেয়ে মানুষের মাথা টাথা ঘুরায় আর কি, তাতে খুব ভাল লাগে। তো এই জন্য হচ্ছে গিয়ে এইভাবে আসলে নেশা জাতীয় দ্রব্য তৈরি হয়। তো মানুষ সৃষ্টির আগেও ছিল এটা। আগে গাছেই হইতো, যেগুলা হচ্ছে সুন্দর টসটসে পাকা পাকা ফল গাছ থেকে পড়ে যেত বা গাছেই পচে যেত, সেগুলা থেকেই ইথানল তৈরি হইতো, আহ বা অ্যালকোহল তৈরি হইতো। তো এখন সেটাকে প্রপারলি করা হয়, সেটার জন্য আফিম খুব ভালো মাদক দ্রব্য হিসাবে আহ ব্রিটিশ এটাকে উৎপাদন করতো, এবং ব্রিটিশ এটা উৎপাদন করে চায়নাতে বিক্রি করতো। কারণ চায়না অনেক বড় দেশ, অনেক মানুষ, এবং চায়নার মানুষকে আফিম খাওয়াইতো। তো চায়নায় যখন বললো যে না, আমরা আফিম নিব না, তখন চায়নার সাথে ব্রিটিশ যুদ্ধ করা শুরু করলো, যেটাকে বলে আফিম ওয়ার। আফিম ওয়ার ওয়ান, আফিম ওয়ার টু। দুইবারই চায়না হারছে, এবং হারার কারণে হচ্ছে গিয়ে ওদের হংকং এবং ম্যাকাও চলে গেছিল। কারণ তখন নিয়ম ছিল যুদ্ধে হারলে জায়গা দিয়ে দিতে হবে, শহর দিয়ে দিতে হবে, তারপর আফিম কিনতেই হবে, শহরও দিতে হবে। তো এই তিনটা দেশ, অর্থাৎ মায়ানমার, লাওস আর ভিয়েতনাম, থাইল্যান্ড, এই তিনটা দেশ হচ্ছে আফিম উৎপাদন করে, এবং এই রুট দিয়ে তারা আফিমটা পাচার করে। এই জন্য এটাকে বলে গোল্ডেন ট্রায়াঙ্গেল। আরেকটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। ক্রিসেন্ট মানে হচ্ছে বাঁকা চাঁদ, অর্থাৎ ইসলামিক কান্ট্রি বুঝাবেন আপনি। তো এখানে হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান, এরাও কিন্তু সেম আফিমই উৎপাদন করে, কিন্তু এদেরটার নাম দিয়েছে ক্রিসেন্ট। কারণ আমি তো বললাম যে ক্রিসেন্ট মানে হচ্ছে বাঁকা চাঁদ। তো এখানেও হচ্ছে প্রচুর, আফগানিস্তানে প্রচুর, আফগানিস্তান এবং ইরানে প্রচুর, এবং পাকিস্তানেও প্রচুর আফিম উৎপন্ন হয়, এবং সেটা এ ওয়েতে, অর্থাৎ ইরান দিয়ে সেটা পাচার হয়। কিছু আফগানিস্তান দিয়ে পাচার হয়, কিছু ইরান দিয়ে পাচার হয়। তো এটাকে বলে গোল্ডেন ক্রিসেন্ট। ঠিক আছে, তো পরীক্ষা আসে গোল্ডেন ক্রিসেন্ট কোন দেশ, গোল্ডেন ভিলেজ কোন, গোল্ডেন ওয়েজ কোন দেশ। কই চলে গেলাম। আচ্ছা, গোল্ডেন ওয়েজ হচ্ছে বাংলাদেশ। এবার হচ্ছে বাংলাদেশের নাম আসবে, যে বাংলাদেশ, ভারত, নেপাল, এই তিনটা সীমান্ত দিয়ে চোরা চালানো হয়, প্রচুর পরিমাণে চোরা চালানো হয়। আপনারাও জানেন, আমরাও জানি, বাংলাদেশের সীমান্ত ভারতের সীমান্ত দিয়ে প্রচুর চোরা চালানো হয়, এবং নেপালের সীমান্ত দিয়ে হয়। নেপাল থেকে চায়না যায়, যায় নেপাল থেকে ইন্ডিয়া আসে, নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশ আসে। এই যে গোল্ডেন ওয়েজ, এই চোরা চালানোর জন্য চোরা কারবারিদের খুব পছন্দের একটা রাস্তা, সেটা হচ্ছে গোল্ডেন ওয়েজ। কেন বাংলাদেশ দিয়ে, ভারত দিয়ে, নেপাল দিয়ে চোরা চালান হইতে হবে, এই রাস্তাটা কেন সেফ, এই রাস্তাটা কেন এত আকর্ষণীয়, বা এই রাস্তা আসলে কোথায় কোথায় মালামাল যায়, এটা আমরা কোনোদিন আলোচনা করবো ইন্টারন্যাশনাল ক্লাসে। আর গোল্ডেন ভিলেজ হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়ার হচ্ছে গিয়ে 26টা জায়গা আছে, 26টা গ্রাম আছে, যে গ্রামে হচ্ছে গিয়ে গাঁজা চাষ হয় আর কি। গাঁজা আপনারা চিনেন, গাঁজাও একটা নেশা জাতীয় পদার্থ। এই 26টা গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। তো এগুলো আসলে কোনোটাই গোল্ডেন না, এগুলো সবগুলাই নেশা জাতীয় পদার্থ, এবং নেশা
কারণে এইগুলা দাম অনেক, এবং যে দামের কারণে এদের হচ্ছে এত নাম হয়েছে গোল্ডেন। ঠিক আছে, তো এটা মোটামুটি এশিয়ার আলোচনা শেষ। এশিয়া থেকে আমাদের যা পড়ার আমরা পড়ে ফেলছি, এখন আমরা পড়বো হচ্ছে ইউরোপ। ইউরোপ হচ্ছে গিয়ে, ইউরোপের মধ্যে কিছু কান্ট্রি আছে যারা এশিয়ার সাথে, যাদেরকে আমরা ইউরোশিয়া বলি, এবং কিছু কান্ট্রি আছে আফ্রিকার সাথে, যাকে আমরা আফ্রো ইউরোশিয়া বলি। ঠিক ঠিক আছে, যে এটা পড়ার দরকার নেই। ইউরোপ কোথায় অবস্থিত? আসলে ইউরোপ আপনারা দেখছেন যে ইউরোপ আর এশিয়ার মাঝখানে হচ্ছে কাস্পিয়ান সাগর বা এবং কৃষ্ণ সাগরও আছে। এই সাগরগুলো এশিয়া মহাদেশকে হচ্ছে গিয়ে ইউরোপ থেকে পৃথক করেছে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে তার সাথে আছে আফ্রিকার সাথে এদের সীমান্ত আছে, ইউরোপের সীমান্ত আছে। তো ইউরোপে টোটাল 44টা স্বাধীন দেশ আছে। আমরা বাকিগুলা ডিপেন্ডেন্সি আছে 4টা, তার মধ্যে আমরা শুধু জিব্রাল্টার পড়বো। এগুলা হচ্ছে চ্যানেল আইল্যান্ড, জিব্রাল্টার, ফোরো আইল্যান্ডস, ডেনমার্কের আন্ডারে, এগুলো পরীক্ষায় আসবে না। সুতরাং আমরা এত পড়বো না। আমরা ইউরোপের অবস্থানটা দেখবো যে ইউরোপের ম্যাপটা আসলে দেখতে কেমন, ইউরোপের দেশগুলো আসলে কোথায় কোথায় আছে। সবার প্রথমে ইউরোপের যে কান্ট্রি গুলা নিয়ে কথা হয় সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা নর্ডিক কান্ট্রি। ঠিক আছে, অর্থাৎ মানে একদম উত্তরের দেশগুলা নিয়ে কথা হবে। আহ, আমরা এখানে বাল্টিক সাগরের ছবিটা আগে দেখতেছি, যে বাল্টিক সাগর বা বাল্টিক সাগরের কাছাকাছি যে দেশগুলো সেগুলোকে বাল্টিক কান্ট্রি বলে বা বাল্টিক অঞ্চল বলে। ঠিক আছে, পরীক্ষা আসে যে নিচের কোনটি বাল্টিক কান্ট্রি। তো এখান থেকে পরীক্ষা যে দেশগুলো আসে, আনকমন কিছু কান্ট্রি আছে না, সেগুলোর নাম পরীক্ষা আসে। তবে তিনটা নামই আমি এই পর্যন্ত আসতে দেখছি, যে এস্টোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এই তিনটা কান্ট্রিকে বলা হয় বাল্টিক কান্ট্রি, কিন্তু বাল্টিক কান্ট্রি কিন্তু আরো কয়েকটা আছে, কিন্তু ওগুলো আসবে না পরীক্ষা। এই যে দেখেন বাল্টিক সাগর আমি দেখাচ্ছি। হ্যাঁ, বাল্টিক সাগর হচ্ছে এটা, এটা হচ্ছে বাল্টিক সাগর। আর সরি, এটা হচ্ছে বাল্টিক সাগর, আর বাল্টিক সাগরের কাছের কান্ট্রি গুলো আপনারা দেখতেছেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে। বাকি যেগুলো আছে জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, এগুলো পরীক্ষায় আসবে না। কারণ হচ্ছে এইসব কান্ট্রি গুলোর নাম আপনারা জানেন, যেগুলো জানবেন না সেগুলোই আসলে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এগুলা হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য যে কান্ট্রি গুলো আছে, সেগুলোকে আমরা বাল্টিক সাগর ছাড়া আর কি সাগর আছে, এখানে ভলকান আছে, ভলকান কান্ট্রি আছে। কিছু ভলকান কান্ট্রির নাম আমরা দেখবো, যে ভলকান। হ্যাঁ, এরপর হচ্ছে ভলকান কান্ট্রি গুলো। ভলকান কান্ট্রি মানে হচ্ছে যার পশ্চিমে কৃষ্ণ সাগর আছে এবং এজিয়ান সাগর আছে, অর্থাৎ সবগুলো সাগর আছে, চারদিক থেকে সাগর, মাঝখানে যে ভলকান উপদ্বীপটা আছে। উপদ্বীপের সংজ্ঞা আমরা আপনাদেরকে শেখাবো, যে কিভাবে একটা উপদ্বীপ হয়। সেই উপদ্বীপ গুলাকে ভলকান কান্ট্রি আছে। পরীক্ষা আসে মাঝে মাঝে যে ভলকান দেশগুলো কোনটা। এই যে মেরুন কালারের যে কান্ট্রি গুলো আছে সেগুলো হচ্ছে ভলকান কান্ট্রি। খুবই সহজ মনে রাখা। কারণ হচ্ছে বেশিরভাগ কান্ট্রি এখানে বলকান কান্ট্রি। ঠিক আছে, তারপর আপনারা ম্যাপ দেখে নেবেন, যেগুলো পরীক্ষা আসে শুধুমাত্র বলকান কান্ট্রি হিসেবে। আমি সেই কয়েকটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন হচ্ছে স্লোভেনিয়া, এটা পরীক্ষা আসছে যে নিম্নের কোনটি বলকান কান্ট্রি। স্লোভেনিয়া, মন্টিনিগ্রো, অনেকে মন্টিনিগ্রোর নাম দেখে মনে করে এটা মানে আফ্রিকান কান্ট্রি। ঠিক আছে, আলবেনিয়া, এগুলো পরীক্ষায় আসছে। মলদোভা, এটা এই চারটা পরীক্ষা আসছে। এই চারটায় আপনারা একটু কেয়ারফুলি মাথায় রাখবেন, যে বলকান উপদ্বীপের এর মধ্যে এরা, কারণ এদের চারপাশে সব সাগর আর এরা হচ্ছে মাঝখানে, এই জন্য এরা হচ্ছে উপদ্বীপ। এই জন্য এদেরকে বলা হচ্ছে ভলকান কান্ট্রি। ওকে, তো এরপরে হচ্ছে আমরা পুরা ইউরোপের ম্যাপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে ইউরোপের আসলে কারা কারা ম্যাপ আছে। এদিকে হচ্ছে দেখেন নর্ডিক কান্ট্রি, বা যেটা আসে আপনারা যেগুলো শিখেন ফিরে আসেন বা শর্টকাট শিখেন আর কি, এত শর্টকাট শিখার দরকার নেই, ডাইরেক্ট মুখস্থ করে ফেললেই হয়। ঠিক ঠিক, এত কঠিন না যে এগুলো মুখস্থ করতে পারবেন না আপনি। নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এগুলোকে বলা হয় একদম উত্তরের কান্ট্রি। উত্তর মানে উপরে। আপনি তো ম্যাপ এতক্ষণে বুঝে গেছেন যে আমরা উপরে আছি। এর মধ্যে আইসল্যান্ড একটু দূরে। আমি জানি না এটার নাম আইসল্যান্ড কেন। এখানে প্রচুর বরফ পড়ে, কিন্তু এখানে প্রচুর আগ্নেয়গিরি আছে। হ্যাঁ, ভলকানো আছে। তারপরে এটার নাম হচ্ছে আইসল্যান্ড। আর হচ্ছে এই চারটা কান্ট্রি একসাথে, এই পাঁচটা কান্ট্রিকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট। কারণ হচ্ছে পাঁচটা কান্ট্রিতে মানুষ খুব কম, এবং হচ্ছে যে মানুষগুলো আছে সেগুলো সর্বোচ্চ নাগরিক সুবিধা দেওয়া হয়। হ্যাঁ, তা আপনি হয়তো চিন্তা করতেছেন তাহলে তো এই দেশগুলাই ভালো, আমরা আমরা এই দেশে চলে যাচ্ছি না কেন? অনেকেই যাচ্ছে, কিন্তু এই রিসেন্টলি কিন্তু এই দেশগুলাতে মাইগ্রেশন সবচেয়ে বেশি হচ্ছে। ফিনল্যান্ড, সুইল্যান্ড,
ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এই 3টা দেশে কিন্তু সবচেয়ে বেশি মাইগ্রেশন হচ্ছে। আমি লাস্ট শুনছি যে মানুষজন আইসল্যান্ডও যাচ্ছে। তো আইসল্যান্ডে যদি যাইতে চায়, আপনি দেখেন এটা ইউরোপের কত উপরে, বাংলাদেশ থেকে কতক্ষণ সময় লাগে, কত দূরে একটা দেশ। তারপরেও বেটার লাইফের আশায় মানুষজন এখানে মাইগ্রেট করতেছে। তো এই দেশগুলোকে বলে ওয়েলফেয়ার স্টেট, এই দেশগুলোকে বলে নর্ডিক কান্ট্রি, এই দেশগুলোকে বলে ইউরোপের সবচেয়ে উত্তরের দেশ। ঠিক আছে। তো এগুলাকে বলে নর্ডিক। নর্ডিক মানে নর্থ। সোজা কথা, এখানে থাকতো হচ্ছে, এখানে যে মানুষগুলা থাকতো সেগুলো হচ্ছে ভাইকিংস। ভাইকিংস থাকতো এখানে। আপনারা যারা মুভি দেখছেন, যে ট্রেন ইউ ড্রাগন পার্ট 1, ট্রেন ইউ ড্রাগন পার্ট 2, ওইখানে আপনারা খেয়াল করছেন ওইখানে একটা আম, আদিবাসী উম, দেখানো হয়েছে যারা ড্রাগনের সাথে ফাইট করে, ভাইকিং। এরা হচ্ছে সে ভাইকিং যারা হচ্ছে যুদ্ধ করতো সারাক্ষণ সমুদ্র পথে, মানুষের লুটপাট করে জীবনযাপন করতো আর কি। এখনো তাদের ওইখানে খুব একটা ভালো ফসল হয় না তাদের। তারপরে তারা বিশ্বের উন্নত কান্ট্রির মধ্যে একটা। ঠিক আছে। এরপরে হচ্ছে বলকান কান্ট্রি, আমি আপনাদেরকে দেখাইছি। বলকান কান্ট্রি কোথায় বলেন তো দেখি? বলকান কান্ট্রি, এই যে বলকান কান্ট্রি আমি আপনাদেরকে দেখাইছি, চারপাশে সাগরের মাঝখানে একটা উপদ্বীপের মতো বলকান কান্ট্রি। এরপরে বাল্টিক কান্ট্রি আমি আপনাদেরকে দেখাইছি, যে কোথায় বাল্টিক কান্ট্রি, এই যে এইদিকে হচ্ছে বাল্টিক কান্ট্রি। ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ককেশাস অঞ্চল, এইদিকে একটা ছোট্ট অঞ্চল আছে যেটাকে ককেশাস অঞ্চল বলে। এটা দেখার কোনো দরকার নাই। তো এই হচ্ছে মোটামুটি। আর মাঝখানে যেটা ইউরোপ, সেটা হচ্ছে অ্যালপাইন বা মেইন ইউরোপ, যেটা এগুলো অনেকগুলা দেশ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে। আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়ন পড়বো তখন আমরা এগুলা ডিটেলস পড়বো যে কোন দেশ কোথায় আছে। এটা হচ্ছে মোটামুটি ইউরোপের মানচিত্র। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই পর্যায়ে কেউ আমাকে ক্লাস থেকে বলেন যে আহ আমি কি আরো ফাস্ট যাব, নাকি আরো কম ডিটেল বলবো, না আরো বেশি ডিটেল বলবো? কেউ একজন একটু বলেন যে ক্লাস কেমন লাগতেছে আপনাদের। বলেন বলেন, আমার হাতে সময় কম। স্যার ঠিক আছে, এইভাবে গেলেই ভালো হবে স্যার। এভাবে যাব? জি আচ্ছা। স্যার। কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে, কারণ আমি প্রত্যেকটা লাইন যখন বলতেছি, প্রত্যেকটা লাইন প্রশ্ন আসছে কিন্তু, এবং প্রশ্ন আসবে। সুতরাং ভিডিওটা দেখে আপনাদেরকে ওগুলা নোট ডাউন করতে হবে। এখন কেউ কিন্তু খাতা কলম নিয়ে নোট ডাউন করার দরকার নেই, এখন আপনি শুধু জাস্ট দেখে যান। হ্যাঁ, অডিও ভিজুয়াল করে যান। এরপরে আমাদের আরেকটা মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশ, যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, এবং এখানে 54টা কান্ট্রি আছে। অনেকগুলা কান্ট্রি আছে, তার মধ্যে প্রশ্ন আসে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া, কিন্তু জনসংখ্যায় নাইজেরিয়া, সবচেয়ে ছোট দেশ হচ্ছে সুইজারল্যান্ড। এগুলা পরীক্ষায় আসছে। ঠিক আছে। তো আফ্রিকার এখানে সাব সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি, বারবারি অঞ্চল, এগুলো আমরা কিছুই পড়বো না। পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা কিছুই পড়বো না, কারণ এগুলো কিছুই পরীক্ষায় আসে না। কিন্তু যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে আফ্রিকার দেশগুলা নিয়ে পরীক্ষা আসে। যেমন আপনার সোমালিয়া, তারপরে হচ্ছে নাইজেরিয়া, এরপরে হচ্ছে কিছু দেশ আছে সুদান, দক্ষিণ সুদান, এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে। আমরা এগুলো একটা একটা করে পড়বো। ঠিক আছে। এখানে ছোট ছোট কিছু দ্বীপ আছে যেগুলা ভারত মহাসাগরে, কিন্তু দ্বীপগুলো হচ্ছে আফ্রিকার। এগুলা নিয়ে পরীক্ষা আসবে প্রচুর প্রশ্ন। এগুলা যে আহ, মাদাগাস্কার কোথায় অবস্থিত? মাদাগাস্কার কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত, কিন্তু কিন্তু এটা কিন্তু আফ্রিকার একটা দেশ। ঠিক আছে। আফ্রিকা একটা দ্বীপ রাষ্ট্র। মরিশাস, যাদের অনেক টাকা পয়সা থাকবে বা আছে, তারা ঘুরতে যাবেন হচ্ছে মরিশাসে ঘুরতে যাবেন। ঠিক আছে। এটা খুব সুন্দর দেশ, আমরা ঘুরতে যেতে পারি নাই। তো এগুলার মধ্যে আবার কিছু দেশে কিছু আছে হচ্ছে ফ্রান্সের মালিকানাধীন, এগুলা পড়ার দরকার নেই। কিছু ইনফরমেশন আমি এখানে দিছি, যে মানে ভাইভাতে করে এবং হচ্ছে গিয়ে রিটেনে আসে, আমরা তখন লিখতে হয়। মোটামুটি এই এখান থেকে পড়লে হবে। এরপরে মধ্য আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, এইটা কোনো প্রশ্ন আসে না আসলে পরীক্ষায়। কোনটা মধ্য আফ্রিকার দেশ, কোনটা দক্ষিণ আফ্রিকার দেশ, কোনটা পশ্চিম আফ্রিকার দেশ, এই টাইপের কোনো প্রশ্ন আসে না। কিন্তু একটা কিছু জিনিস আসে যে পরীক্ষায়, যেমন একটা দেশের নাম আসে, এই চাঁদ। আসলে দেশের নামটা হচ্ছে সাদ, কিন্তু আমরা কেন জানি এটাকে বলি চাঁদ। হ্যাঁ। তো এটা পরীক্ষা আসে যে চাঁদ কোন মহাদেশের দেশ, বা সাত কোন মহাদেশের দেশ, এগুলা পরীক্ষায় আসে। এছাড়া আর বিশেষ কিছু পরীক্ষায় আসে না। তো এই জন্য আফ্রিকা মহাদেশ থেকে খুব একটা বেশি পড়ার দরকার নাই আসলে। কিন্তু দেশগুলো সম্পর্কে জানতে হবে, এগুলো আমরা আলাদা আলাদা ভাবে জানবো। ঠিক আছে। এবার আমরা পড়বো হচ্ছে উত্তর আমেরিকা। আমেরিকা দুইটা মহাদেশ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তার মধ্যে হচ্ছে উত্তর আমেরিকা হচ্ছে মানে আর্টিক। আর্টিক মানে হচ্ছে কি উত্তর, উত্তর মহাসাগর, এবং পশ্চিমে হচ্ছে গিয়ে প্রশান্ত সাগর, মানে হচ্ছে এশিয়া। আমেরিকার পশ্চিমে তো এশিয়াই হবে। ঠিক আছে। পূর্বে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এবং দক্ষিণ পূর্বে হচ্ছে মেক্সিকো বা হচ্ছে গিয়ে ক্যারিবিয়ান সাগর।
তো এখানে হচ্ছে গিয়ে মানে উত্তর আমেরিকার মধ্যে ৩টাই বৃহৎ রাষ্ট্র আছে। আমরা জানি সেগুলো ৩টা কোনটা। একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আরেকটা হচ্ছে মেক্সিকো। এই হচ্ছে গিয়ে ৩টা হচ্ছে গিয়ে উম উত্তর আমেরিকার ভাইটাল কান্ট্রি। এরপর হচ্ছে মধ্য আমেরিকা। মধ্য আমেরিকার কান্ট্রি গুলো পড়ার দরকার নাই। এখানের মধ্যে এটা পরীক্ষা আসছিল যে নিচে কোনটি মধ্য আমেরিকা কান্ট্রি। হন্ডুরাস পরীক্ষায় আসছিল কোন কারণে। ঠিক আছে? আমার কাছে মনে আছে এটা যে হন্ডুরাস পরীক্ষা আসছিল। আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, যেটা একটা দেশ না কিন্তু। ওয়েস্ট ইন্ডিজ মানে হচ্ছে অনেকগুলা দেশ, অনেকগুলা অঞ্চল মিলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। এখানে স্বাধীন দেশ আছে ১৩টা। ১৩টা মিলেই কিন্তু ক্রিকেট খেলে একসাথে। যদিও দলের নাম ওয়েস্ট ইন্ডিজ, দেশ হয়ে একটা দেশ হয়ে খেলে। কিন্তু এখানে একটা দেশ না, এখানে ১৩টা দেশ আছে। আম যেগুলার আমরা বেশিরভাগের নামই জানি না। বাহামাস, কিউবা, হাইতি, ডমিনিকান, সেন্ট কিটস এন্ড নেভিস। আমি আর এখনো মনে নাই যে ক্রিস গেইল আসলে কোথা থেকে আসছে। আপনারা কি জানেন ক্রিস গেইল আসলে কোন দেশের লোক এর মধ্যে? আমারও মনে নাই আসলে ক্রিস গেইল কোন দেশের লোক। মেবি হচ্ছে গিয়ে সেন্ট কিটস এন্ড নেভিস হবে। আমার ঠিক মনে নাই। তারপরে হচ্ছে আমাদের উত্তর আমেরিকা শেষ। এখান থেকে আসলে আমাদের কিছু পড়ার দরকার নাই। আমরা এখন পড়বো দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা থেকে প্রচুর প্রশ্ন আসে। ২-১ টা প্রশ্ন আসছে যে দক্ষিণ আমেরিকার উম আ দক্ষিণ আমেরিকার পশ্চিমে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এগুলা প্রশ্ন আসবে না। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ, এটা প্রশ্ন আসছে। সবচেয়ে বড় দেশ হচ্ছে আপনারা জানেন দক্ষিণ আমেরিকা বাংলাদেশের খুবই ফেভারিট একটা বড় দেশ হচ্ছে ব্রাজিল। আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে সুরিনাম। এই ২ টাই পরীক্ষায় আসছে। ঠিক আছে? আ আর ব্রাজিল এবং আর্জেন্টিনা এগুলা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ যারা ফুটবলের জন্য বিখ্যাত দুনিয়াতে। এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকা। এখন আমরা পড়বো আসলে আমেরিকা আবিষ্কার হইছে কিভাবে? মানে আমেরিকা আবিষ্কারের কাহিনী নিয়ে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা জানি আমেরিকা আবিষ্কার করছে আমেরিকো ভেসপুসি। ঠিক আছে? কিন্তু এখানে কলম্বাসের একটা গল্প আমরা শুনতে পাই। তো এখানে ২ টা দেশের নাম আমি বলবো। একটা হচ্ছে স্পেন, একটা হচ্ছে ইতালি। তো তারা তো উপনিবেশ স্থাপন করার চেষ্টা করতেছে এবং উপনিবেশ স্থাপন করার জন্য তারা হচ্ছে আ তখন আ বিভিন্ন সমুদ্র পথে যাত্রা করতেছে যে বিভিন্ন দেশে গিয়ে আমরা উপনিবেশ স্থাপন করব এবং সেই উপনিবেশ করে ওই দেশ থেকে আমরা ব্যবসা করে টাকা নিয়ে আসবো। এবং এইজন্য তো জলপথ আবিষ্কার করতে হবে। তো জলপথ আবিষ্কার করার জন্য স্প্যানিশ যে রাজা ফার্ডিন্যান্ড এবং তার যে রানী ইসাবেলা ২ জনেই হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নেয় যে ভারতবর্ষে যাবে। তো ভারতবর্ষ খুবই চমকপ্রদ একটা জায়গা এবং ভারতবর্ষে আসার জন্য সবার খুব আগ্রহ ছিল। কারণ ভারতবর্ষে প্রচুর পরিমাণে সম্পদ আছে। এখানে কিছু জিনিস কনফিউশন করে আসলে ইতিহাসের পাতায়। ভারতবর্ষে এত সম্পদ কোথা থেকে আসছে? ভারতবর্ষে এত স্বর্ণ, এত গোল্ড কোথা থেকে আসছে? হ্যাঁ? তো বলা হয় যে ভারতবর্ষ কিন্তু এদের জলপথ আবিষ্কারের আগেও বিজনেস করত। কিভাবে করত এটা মানে আমি জানি না। কিন্তু এদের জলপথ আবিষ্কার হওয়ার আগেও ভারতবর্ষ বিজনেস করত এবং সেই বিজনেসের মাধ্যমেই ভারতবর্ষ কিন্তু গোল্ড আ ইয়ে করে, গোল্ড আয় করে। কারণ হচ্ছে আমাদের এখানে তো কোথাও এত বড় গোল্ডের খনি নাই, যেটা দক্ষিণ আফ্রিকাতে আছে। আমাদের এখানে তো গোল্ডের খনি নাই। কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে গোল্ড ছিল। তখন বলা হইতো ভারত যে মালামালগুলো উৎপাদন করত, ভারতের ২ টা স্পেশাল মালামাল ছিল। একটা হচ্ছে কাপড়, আরেকটা হচ্ছে গিয়ে মসলা। ঠিক আছে? ভারতবর্ষ মানে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, তারপরে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা এগুলা। এগুলা হচ্ছে শ্রীলঙ্কার আপনার যে মসলা সেটা তো এখনো বিখ্যাত। হ্যাঁ? তো এগুলা হচ্ছে গিয়ে ইউরোপে যাইতো এবং অন্যান্য দেশে যাইতো। এবং এই দেশ যাইতো এবং সেটা বিনিময়ে ভারতবর্ষ আসলে গোল্ড আয় করে। তো এইজন্য ভারতবর্ষের যে জলপথ, ইউরোপ থেকে কিভাবে ভারতবর্ষে আসবে জলপথ, সেটা নিয়ে আসলে অনেক বেশি কম্পিটিশন ছিল। কারণ সবাই ভারতবর্ষের নাম জানতো কিন্তু কিভাবে আসতে হবে সেটা জানতো না। তো জলপথ আবিষ্কার করার জন্য আমাদের কলম্বাস সাহেব, ক্রিস্টোফার কলম্বাস তিনি হচ্ছে গিয়ে জলপথ আবিষ্কার করার জন্য স্পেনের রানীর অনুপ্রেরণা মানে এখানে হচ্ছে গিয়ে আপনার সোজা কথা অনুপ্রেরণা শব্দের মানে হচ্ছে স্পন্সরশিপ। অর্থাৎ সে যে এত বড় একটা জাহাজ নিয়ে আসবে, এতগুলো মানুষ নিয়ে আসবে, খাবার-দাবার, জাহাজ, অস্ত্র-শস্ত্র সবকিছু মিলায় তাকে পুরা স্পন্সর করতে হবে। এবং তখন কলম্বাসকে স্পন্সর করা হয়, "হ্যাঁ, যাও তুমি ভারত আ যাওয়ার রুট আবিষ্কার করে আসো।" ঠিক আছে? তো উম তিনি হচ্ছে ইতালির একজন বিখ্যাত নাবিক। তিনি ১৪৯২ সালে ভারতবর্ষে না পৌঁছায়া তিনি বাহামাস দ্বীপপুঞ্জে পৌঁছান। অর্থাৎ আফ্রিকাতে চলে যান।
ঠিক আছে, বাহামাস দ্বীপপুঞ্জ একটু আগে আপনাদেরকে নামটা আমি বলছি, ওয়েস্ট ইন্ডিজের একটা দেশ। তো উনি দ্বীপপুঞ্জে পৌঁছান এবং সবাই ভাবে যে এটা আসলে ভারতবর্ষ। তো যেহেতু ভারতবর্ষ এবং তারা পশ্চিমে আসছে, সুতরাং তারা এটার নাম দেয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আসলে তারা যে আহ, উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে আসছে সেটা ওয়েস্ট ইন্ডিজে দেখা যায় না। এখানে সব উপজাতি মানুষ, কালো কালো মানুষ, বাদামি বাদামি মানুষ, এদের কাছে কোনো টাকা পয়সা নাই, ঠিকঠাক কাপড় চোপড়ও নাই। তখন আসলে ওরা হতাশ হয়ে যায়। কিন্তু কলম্বাস এটা মানতে নারাজ যে না, সে ভারতবর্ষেই পৌঁছাইছে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে সে এটার নাম দিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। যেহেতু সে ওয়েস্ট ইন্ডিজে পড়ছে, সে ওয়েস্ট ইন্ডিজ নাম দিয়ে দেয়। এবং কলম্বাস মোট আরো 3 বার, অর্থাৎ এই একবার তো হয়েছে, আরো 3 বার আমেরিকা থেকে আসলে আমেরিকা মহাদেশে অভিযান চালায়। মানে সে আসলে ধীরে ধীরে আমেরিকার দিকে চলে গেছে, উল্টা দিকে চলে গেছে। তা ভারত মহাসাগরের দিকে আসার কথা, অর্থাৎ তার পূর্বে আসার কথা, সে পশ্চিমে চলে গেছে। এবং হচ্ছে গিয়ে সে রানীকে বলতে তার পারতেছে না যে আমি ভুল জায়গায় গেছি, ভুল জায়গায় বললে তো বলা করা যাবে। এই জন্য সে প্রতিবারে বলছে হ্যাঁ আমি ভারতবর্ষে গেছি, আমি আপনার জন্য সৈন্য নিয়ে আসতেছি। আসলে সে এই দ্বীপপুঞ্জ গুলাতে না আসে এবং এই দ্বীপপুঞ্জ গুলার মানুষকে সে গণহত্যা করে। প্রচুর পরিমাণে মানুষকে সে দাসে রূপান্তরিত করে, প্রচুর পরিমাণ মানুষকে এখানে সে খুন করে, হত্যা করে। তাদেরকে বলে আমাকে সৈন্য দাও, আমার মশলা দাও, কিন্তু তাদের কাছে তো কিছু নাই। তো কলম্বাস একজন বিশাল বড় খুনি ইতিহাসের। ঠিক আছে, এটা অনেকে বলেন না, কিন্তু কলম্বাসকে আমেরিকানরা অনেক সম্মান করে, কারণ এই আমেরিকার জলপথটা কলম্বাসের আবিষ্কার করা। ঠিক আছে, তো এরপর কলম্বাস যে ভুল করতেছে এটা প্রমাণ করে হচ্ছে আরেকজন তার স্বদেশী নাগরিক, আমেরিগো ভেসপেসো। তারপরে 1497 সালে, অর্থাৎ 5 বছর পরে আমেরিকা ভেসপেসি আমেরিকাতে আমেরিকা মহাদেশে অবতরণ করেন এবং সেখানে অনেক অঞ্চল আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় আমেরিকা। কিন্তু তারপরও কলম্বাস কিন্তু খুবই আমেরিকাতে জনপ্রিয়, এবং আমেরিকার যে প্রদেশগুলাতে ইতালীয় মানুষজন বেশি, তারা কিন্তু তাদের একটা কলম্বাস ডে পালন করে। মানে এটা 12ই অক্টোবর বা 13ই অক্টোবর এইটা তারা পালন করে, যেটাকে বলে কলম্বাস ডে, এবং সেটার সরকারি ছুটিও আছে। তারা এখনো কলম্বাসকে ওই সম্মানটা দেয় যে কলম্বাস আমাদেরকে আবিষ্কার করছে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমেরিকা আবিষ্কারের ইতিহাস। সেখানে হচ্ছে গিয়ে আমরা এখন পড়বো ল্যাটিন আমেরিকা, মানে হচ্ছে ল্যাটিন ভাষার আমেরিকা। ল্যাটিন ভাষার আমেরিকা কেন? কারণ এইখানে বেশিরভাগ মানুষ যেহেতু ইতালি থেকে কলম্বাসরা এসে এটা দখল করছে, আমেরিকা ভেসপুচিরা এসে এটা দখল করছে, এরা আসলে ল্যাটিন ভাষায় কথা বলা শুরু করে। এবং ল্যাটিন ভাষা থেকে যে টোটাল 21টা দেশ এখন ল্যাটিন ভাষায় কথা বলে, আহ সেগুলা হচ্ছে হ্যাঁ, ল্যাটিন আমেরিকার দেশ। বা রোম ভাষা, পর্তুগিজ, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায়ও এখানে অনেক মানুষ কথা বলে। কারণ কি, উপনিবেশ ছিল। এখানে আমি ডিটেলস লিখে দিছি কারা কোন ভাষায় কথা বলে, আমি এটা বলে সময় নষ্ট করতে চাই না। আর একটা মহাদেশ আছে ওশেনিয়া মহাদেশ, মানে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ, যেটাকে এশিয়ার দক্ষিণাঞ্চল বলে, এটা পরীক্ষা আসছে। এখানে ছোট ছোট কয়েকটা দেশ আছে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, 4টা ভাগে ভাগ করা যায়। এগুলাকে আমরা পড়বো না, আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা দেশ নিয়ে পড়বো, যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এখানে দেশ অস্ট্রেলিয়া যেটা অংশ, এবং এখানে ছোট ছোট টু ভ্যালু অনেক দেশ আছে। এখানে সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া, এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ নাইরু। সরি, আয়তনে সবচেয়ে ছোট দেশ নাইরু, এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে টেরু। এই হচ্ছে এখানে বিষয়ের লাস্টের দিকে কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আয়তনে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম 5টা দেশ, ভ্যাটিকান সিটি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এই হচ্ছে মহাদেশের গল্প, মোটামুটি মহাদেশগুলা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেগুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এবার আমরা পড়বো যে এর মধ্যে কয়টা কান্ট্রি ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রি মানে যে কান্ট্রি গুলোর চারপাশে কোনো সমুদ্র নাই। এটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট, জিও পলিটিক্যালি এই বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ যে কান্ট্রি চারপাশে সমুদ্র থাকবে না, সেই কান্ট্রি হচ্ছে অরক্ষিত কান্ট্রি। মানে সেখান থেকে যে কোনো সময় আক্রমণ করা যাবে। কারণ হচ্ছে অন্য কোনো কান্ট্রি থেকে ঢুকে এসে আক্রমণ করা যাবে, কিন্তু যে কান্ট্রির চারপাশে সমুদ্র থাকে তাকে আক্রমণ করা কঠিন। এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কোনোটাতেই ব্রিটেনকে সহজে আক্রমণ করা যায় নাই, কারণ ব্রিটেনকে বলা হয় সমুদ্রের কন্যা বা সমুদ্রের বধূ। আম, ব্রিটেন একদম সমুদ্রের কোলে। ব্রিটেনকে আক্রমণ করতে হলে বিশাল বড় নেভি লাগবে বা এয়ারফোর্স লাগবে। তো প্রথম বিশ্বযুদ্ধে এয়ারফোর্স ছিলই না ঠিকঠাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এয়ারফোর্স জার্মানি কিন্তু ব্রিটেন আক্রমণ করছে এবং ব্রিটেনে বোমা ফেলছে, কিন্তু সবগুলাই বিমান দিয়ে। এই জন্য
যেসব কান্ট্রির চারপাশে হচ্ছে গিয়ে সমুদ্র নাই সেগুলো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। এখন আমাদেরকে জানতে হবে কিভাবে ল্যান্ডলক। একটা দেশ দিয়ে ল্যান্ডলক, একটা দেশ দিয়ে ল্যান্ডলক মানে ওই দেশটা চারপাশে একটাই দেশ। যেমন ধরেন লেসোথো, লেসোথো একটা দেশ যেটা চারপাশে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এখন আপনি যদি ম্যাপে লেসোথোকে খুঁজতে যান, আপনি দেখবেন দক্ষিণ আফ্রিকা পেটের ভিতরে একটা দেশ আছে লেসোথো। আপনার কাছে মনে হবে এটা মনে হয় দক্ষিণ আফ্রিকার একটা শহর, কিন্তু আসলে এটা আরেকটা দেশ। ঠিক আছে, এটা চারপাশ দিয়ে দক্ষিণ আফ্রিকা। তারপরে একটা দেশ আছে সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি, এগুলো চারপাশে হচ্ছে ইতালি। তো এগুলো হচ্ছে একক স্থল বিশিষ্ট দেশ। এখন হচ্ছে কি ডাবল লক কান্ট্রি, অর্থাৎ যে কান্ট্রির চারপাশে দুইটা দেশ আছে সেটা হচ্ছে ডাবল লক কান্ট্রি, এগুলাই বেশি। যেমন হচ্ছে উজবেকিস্তান আছে। উজবেকিস্তানের আশেপাশে হচ্ছে গিয়ে এ আফগানিস্তান আছে, কাজাখস্তান আছে, কিরগিজস্তান আছে, তুর্কমেনিস্তান আছে। অর্থাৎ একাধিক কান্ট্রি আছে। আহ তো এগুলাকে বলে ডাবল লক কান্ট্রি, মানে যে দেশগুলো আশেপাশে অনেকগুলা দেশ বা দুইটা দেশ আছে, যেমন লিechtenstein যেটা আশেপাশে সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া আছে। তো এগুলা পরীক্ষা আছে নিম্নে কোনটি ল্যান্ডলক কান্ট্রি। পৃথিবীতে টোটাল 44টা কান্ট্রি আছে যেগুলো ল্যান্ডলক কান্ট্রি। আজকে আমাদের পেজে পোস্ট করা আছে যে 44টা কান্ট্রির নাম, এগুলো আপনারা শিখবেন। তো ল্যান্ডলক কান্ট্রি থেকে দুই ধরনের প্রশ্ন আছে, যে নিম্নে কোনটি ল্যান্ডলক কান্ট্রি, নিম্নে কোনটি কোন কোন দেশ দ্বারা ল্যান্ডলক। তো এই প্রশ্নগুলা খুবই ভাইব্রেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আসে। আর প্রশ্ন আসে যে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি কোনটা। সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে আহ কাজাখস্তান। তারপরে প্রশ্ন আসে দক্ষিণ পূর্ব এশিয়ার ল্যান্ডলক কান্ট্রি কোনটা, দক্ষিণ এশিয়ার ল্যান্ডলক কান্ট্রি কোনটা। অর্থাৎ আপনাকে অঞ্চল ভিত্তিক ল্যান্ডলক কান্ট্রি জানতে চাইবে। তারপরে হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি কার কার সাথে ল্যান্ড লক সেটা জানতে চাইবে, কয়জনের সাথে ল্যান্ড লক সেটা জানতে চাইবে। এই জন্য এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনার একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন। হ্যাঁ, তো এখানে আমরা ল্যান্ডলক কান্ট্রি গুলো দেখাচ্ছি যে ল্যান্ডলক কান্ট্রি গুলো কোথায়, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। যেমন এই যে আমি কাজাখস্তানের নাম বললাম, কাজাখস্তান কিন্তু ল্যান্ডলক কান্ট্রি। দেখেন কাজাখস্তানের আশেপাশে কোনো সমুদ্র নেই, ঠিক আছে, সব হচ্ছে কি অন্যান্য দেশ। তারপর হচ্ছে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এগুলো ল্যান্ডলক কান্ট্রি, আশেপাশে কিছু নাই। তারপরে এখানে আমরা ইউরোপের ল্যান্ডলক কান্ট্রি গুলা দেখতেছি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, এগুলা ল্যান্ডলক কান্ট্রি। হ্যাঁ, আমি একটু ম্যাপে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে যে ল্যান্ডলক কান্ট্রি কোনটা। হ্যাঁ, যেমন বলিভিয়া, দেখেন বলিভিয়া ল্যান্ডলক কান্ট্রি, প্যারাগুয়ে ল্যান্ডলক কান্ট্রি। এদের আশেপাশে কিন্তু অন্যান্য দেশগুলো, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপে। তো আপনারা এটা পাবেন। পাওয়ার পরে আপনারা পিডিএফটা পাওয়ার পরে আরো ভালো করে আপনারা দেখবেন, ঠিক আছে। এবার আফ্রিকা মহাদেশের যে ল্যান্ডলক কান্ট্রি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রায় প্রত্যেকটা প্রশ্নই আসছে যে আফ্রিকা মহাদেশের কান্ট্রি গুলা, দক্ষিণ আফ্রিকার দুইটি স্থলবিশিষ্ট কান্ট্রি, একটা হচ্ছে লেসোথো, আমরা আপনাকে বলছি যেটা দক্ষিণ আফ্রিকার পেটের ভিতরে, আর একটা সোয়াজিল্যান্ড। তো এখানের মধ্যে জাম্বিয়া, যেটাকে আগে আমরা বলতাম উত্তর রেডিশিয়া, আর একটা হচ্ছে জিম্বাবুয়ে, যেটাকে বলতাম আমরা দক্ষিণ রেডিশিয়া। এগুলো দুইটাই ল্যান্ডলক কান্ট্রি। আর অনেকগুলো ল্যান্ডলক কান্ট্রি আছে, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, এগুলো ল্যান্ডলক কান্ট্রি। হর্ন অফ আফ্রিকা যেটাকে বলা হয় ইথিওপিয়া, ইথিওপিয়া ল্যান্ডলক কান্ট্রি। এরপরে সুদান, সুদান ল্যান্ডলক কান্ট্রি। সুদান ভেঙে একটা নতুন দেশ হয়েছে দক্ষিণ সুদান 2011 সালে, এটাও ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে। আরো অনেকগুলো ল্যান্ডলক কান্ট্রি আছে। তো এইখানে হচ্ছে ম্যাপে আমি যদি দেখাই, খুব সুন্দর একটা ম্যাপ, খুব পরিষ্কার বোঝা যায় যে ল্যান্ডলক কান্ট্রি কোনগুলা। দেখেন আপনি, খুব সুন্দর ম্যাপ, ম্যাপের কালারও সুন্দর। ল্যান্ডলক কান্ট্রি গুলা দেখেন, মালি, নাইজার, চাঁদ, সেন্ট্রাল রিপাবলিক। এটা এটা আফ্রিকার একদম মাঝখানে একটা দেশ, এই জন্য এটাকে মধ্য প্রজাতন্ত্র আফ্রিকা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বলা হয়। ইংলিশ নামও সেন্ট্রাল রিপাবলিক, হ্যাঁ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। তারপর দেখেন সাউথ সুদান, সুদান, ইথিওপিয়া, সবগুলা ল্যান্ডলক কান্ট্রি, জাম্বিয়া, জিম্বাবুয়ে। হ্যাঁ, কিন্তু মানে ইথিওপিয়ার একটা হর্ন আছে, কিন্তু হর্নটা আরেকটা দেশের ভিতরে, সে ঠিক আছে, সোমালিয়ার ভিতরে। এই যে ইথিওপিয়ার হর্ন, এটা হচ্ছে ইথিওপিয়ার হর্ন, হর্ন অফ ইথিওপিয়া বলে এটাকে। এই যে দেখেন, কিন্তু সেটাও আরেকটা দেশের ভিতরে। এই যে বতসোয়ানা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, মানে উত্তর রোডেশিয়া, জিম্বাবুয়ে দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়েটা একটু নিচে, এই জন্য এটার নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। এগুলো সব ল্যান্ডলক কান্ট্রি। তো এটা পরীক্ষা আসে, পরীক্ষা আসলে আপনার এই ম্যাপটা মনে করার চেষ্টা করবেন, নামগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, এটা পরীক্ষা আসবে আর কি। এবার আমরা পড়ি একটু ভূগোল পড়ি, যে আসলে আমরা যে জিনিসগুলো জানি সেগুলোকে আর একটু ক্লিয়ার করি। সেগুলো আসলে কি। আমরা সবার আগে পড়ি, সবচেয়ে সোজা জিনিস পড়ি, সাগর কাকে বলে। সাগর মানে হচ্ছে মুক্ত জলরাশি, অর্থাৎ বড় জলরাশিকেই বলে সাগর। হ্যাঁ, এটা হচ্ছে বড়।
হচ্ছে সাগর, আরো বলো জলরাশি। তাহলে লেক কাকে বলে? লেক, লেক হচ্ছে আপনারা জানেন যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে একটা জলরাশি, কিন্তু চারপাশে হচ্ছে কি থাকবে? ভূমি থাকবে, এটাকে বলে লেক। ঠিক আছে, যেটা এটা সেটাকে বলে লেক। তাহলে এবার আমরা পড়বো উপদ্বীপ কাকে বলে। উপদ্বীপ, দেখেন উপদ্বীপ, এটা হচ্ছে উপদ্বীপ। এটা হচ্ছে পানির ভিতরে তিনটা মাথা থাকবে, অর্থাৎ তিন দিকেই পানি, একদিকে ভূমি, এটা হচ্ছে উপদ্বীপ। ঠিক আছে, যার তিন দিকে পানি এবং একদিকে ভূমি, সেটা হচ্ছে উপদ্বীপ। আর এটার উল্টাটা হচ্ছে, এটা উল্টাটা হচ্ছে উপসাগর। তিন তিন দিকে পানি, তিন দিকে ভূমি, একদিকে হচ্ছে পানি। এই যে দেখে, তিন দিকে ভূমি, একদিকে পানি, এটা হচ্ছে উপসাগর, যেমন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আর উপদ্বীপ হচ্ছে এটা ডিফারেন্ট। উপদ্বীপ হচ্ছে দিকে পানি, একদিকে ভূমি, আর উপসাগরের তিন দিকে একদিকে পানি। ঠিক আছে, আর এরপরে হচ্ছে বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগর হচ্ছে বদ্বীপ। বদ্বীপ হচ্ছে এটা, যেটা নদীর মোহনায় যদি কোনো দ্বীপ জেগে উঠে, যেটা হচ্ছে গিয়ে উপসাগরের পেটের ভিতর থেকে জেগে উঠবে, সেটা হচ্ছে বদ্বীপ। যেমন এটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ, বাংলাদেশ একটা বদ্বীপ। আর বাংলাদেশের বদ্বীপ উপদ্বীপ শিখলেন, সাগর শিখলেন, দ্বীপ শিখলেন, উপসাগর শিখলেন, লেক শিখলেন। ঠিক আছে, এখন হচ্ছে দ্বীপ। দ্বীপ আপনারা জানেন, দ্বীপ হচ্ছে, আমি বললাম যে দ্বীপ হচ্ছে হ্রদের অপোজিট। হ্রদের চারদিকে ভূমি থাকবে, দ্বীপের চারদিকে পানি থাকবে। আর হ্রদই হচ্ছে দুইটা সাগরের মাঝখানে যোগ করবে, অর্থাৎ দুইটা সাগরকে যদি কোনো প্রণালী যোগ করে, যেমন এটা প্রশান্ত মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর, এখানে দুইটা প্রণালী যোগ করছে, এই জন্য এটার নাম হচ্ছে কক প্রণালী, কক কক প্রণালী। এটা হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে, আজকে তামিলনাড়ু আর কি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে যদি কোনো ভূমি এরকম করে এক মুখো হয়ে সাগরে গিয়ে পতিত হয়, তাকে বলে অন্তরীপ। এবার বলেন উপদ্বীপ আর অন্তরীপের মধ্যে পার্থক্য কি? উপদ্বীপ আর অন্তরীপের মধ্যে পার্থক্য হচ্ছে উপদ্বীপ ফ্ল্যাট হয়ে যাবে, উপদিকে তিন দিকে পানি থাকবে, আর অন্তরীপ হচ্ছে কেপে হয়ে যাবে, একদম সুচালো হয়ে যাবে। হ্যাঁ, অন্তরীপ একদম সুচালো হয়ে যাবে। এই হচ্ছে টোটাল যে জিওগ্রাফিক্যাল বিষয়গুলো থাকে, ভূগোলের বিষয়গুলো থাকে, যেগুলো নিয়ে আমাদের কনফিউশন হইতে পারে, এই হচ্ছে টোটাল বিষয়গুলো। এগুলো আপনারা দেখে নেবেন ম্যাপ থেকে আরো ভালো করে, যে আমি পিডিএফ দিলে আরো ভালো করে পড়ে নেবেন। আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে আমরা অন্তরীপ গুলা পড়বো, যে কোথায় কোন অন্তরীপ আছে, কেমন ওই অন্তরীপ গুলা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, যে কোনটা কোন অন্তরীপ। অন্তরীপ একটু আগে দেখাইছি আমি, যে মাথাটা শুধু পানির ভিতরে চলে যাবে, সেটাকে বলে অন্তরীপ। হ্যাঁ, তো এখন হচ্ছে যে সুচালো অগ্রভাগ থাকবে, সংকীর্ণ এবং সুচালো অগ্রভাগ, যেটা পানিতে ডুবে যাবে, অর্থাৎ একটা কেপ থাকবে। হ্যাঁ, কেপটা আস্তে 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 পানিতে নেমে যাবে, সেটাকে বলে অন্তরীপ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে পরীক্ষা আসা যেটা অন্তরীপ, যেটাকে বলে উত্তম আসা অন্তরীপ, যেটা হচ্ছে কেপ অফ এ গুড হোপ। মানে এখানে এসে মনে হয়েছে হ্যাঁ আমি ল্যান্ড পাইছি, এই জন্য এটার নাম হচ্ছে কেপ অফ এ গুড হোপ। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একদম অগ্রভাগে, দক্ষিণ আটলান্টিকে ডুবে গেছে। অন্তরীপ থেকে প্রশ্ন আসবে, যেমন ধরেন প্রশ্ন আসে কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা অবস্থিত, এটা একটা প্রশ্ন আসবে। আরেকটা প্রশ্ন আসবে কেপ অফ গুড হোপ কোন সাগরে নিমজ্জিত, কারণ কেপ হচ্ছে গিয়ে কোনো না কোনো সাগরে ডুবে ডুবে যাবে। কেপ অফ গুড হোপ হচ্ছে আটলান্টিক সাগরে নিমজ্জিত। হর্ন অফ আফ্রিকা, হর্ন অন্তরীপ, যেটা হচ্ছে চিলি। এই যে সাউথ আমেরিকার একটা দেশ, এইখান থেকে আসছে চিলি। চিলির যে মাথাটা, এই মাথাটাই হচ্ছে হর্ন, কেপ হর্ন। এটার নাম হচ্ছে হর্ন। হর্ন মানে হচ্ছে গিয়ে এই যে নাক আর কি। হ্যাঁ, এটার নাম হচ্ছে হর্ন। ওই যে ইয়ার হর্ন থাকে না, কি যেন প্রাণীটা, একজন বলেন তো প্রাণীটার নাম, যার এরকম বড় নাক থাকে, ভুলে গেছি। জিরাফ। আপনার কি? জলহস্তী স্যার। হ্যাঁ, জিরাফ কেন হবে পাগল? জলহস্তী। কিরে, জলহস্তী স্যার। হর্ন থাকে? না না, জল হচ্ছে না, হর্ন থাকে যে প্রাণীটা আর কি। ভাল্লুকের, গন্ডার। গন্ডার, হ্যাঁ, হুম, গন্ডার। তো গন্ডারের হর্ন আর কি। তো এটা হচ্ছে চিলির একদম, এই যে চিলির একদম মাথা। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে একটা দেশ আছে,
আপনারা নাম এতক্ষণে বুঝতে পারছেন এখানে কোন দেশ আছে, এখানে হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে চিলি, আমরা ম্যাপে দেখবো। তারপরে পরীক্ষা সে বেবা অন্তরীপ, বেবা অন্তরীপের নাম আপনি পড়ছেন, এটা এশিয়া মহাদেশের সর্বপশ্চিমের বিন্দু, এটা তুরস্কের অগ্রভাগ। এটা হচ্ছে গিয়ে প্রশান্ত মহাসাগরে বা ডুবে ডুবে যাবে, কারণ আমরা সরি এটা ভূমধ্য সাগরে ডুবে যাবে, যেহেতু এটা হচ্ছে গিয়ে তুরস্ক এবং ইউরোপ, তুরস্ক যেহেতু ইউরোপ এবং এশিয়ার মাঝখানে দেশ, সেই জন্য হচ্ছে প্রশান্ত মহাসাগরে ডুবে যাবে। এই যে এখানে হচ্ছে বেবা, এই যে বেবা, এই যে বেবা, আর এটা হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর এটার নাম দেখেন, আপনার চারপাশে সব দেশ, আমরা যখন সাগর পড়বো তখন আমরা এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাব। চারপাশে সব দেশ, মাঝখানে একটা সাগর, এই জন্য এটার নাম হচ্ছে ভূমধ্য সাগর, ইংলিশে বলে মেডিটেরিয়ান সি। ঠিক আছে, এটা পরীক্ষায় আসছে। এরপরে পরীক্ষা আসবে কন্যাকুমারী অন্তরীপ, এটা পরীক্ষায় আসছে একটা পরীক্ষায়। এটা হচ্ছে ভারতের মুভিগুলা যারা দেখেন তারা অনেকে দেখেন যে কন্যাকুমারীর নাম বলে। কন্যাকুমারী ভারতের একটা সীমান্তবর্তী এলাকা, পরে সাগর আর কি, আর কিছু নাই। এটা হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুর অন্তরীপ, এটা হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ। এটা হচ্ছে এখানে, এই যে তামিল, এই যে তামিল। ঠিক আছে, এখানে কিন্তু প্রণালী, কিন্তু এখানে ঠিক আছে, কন্যাকুমারী অন্তরীপ। এরপরে একটা প্রশ্ন, এটা পরীক্ষা আসছে, গাদ্দাফুই অন্তরীপ, এটা হচ্ছে সোমালিয়া, সোমালিয়ার অন্তরীপ ভারত মহাসাগরে ডুবে যাবে। এটা, এটাও আপনারা দেখতে পাবেন, এই এই ম্যাপে আছে কোথাও গাদ্দাফুই, ভারত মহাসাগর তো এখানেই। ঠিক আছে, এখানে আসলে ম্যাপে দেখানো সম্ভব হচ্ছে না। এটা আফ্রিকা থেকে আসছে, সোমালিয়া যেহেতু এটা আফ্রিকা থেকে আসছে, এদিক থেকে কোথাও হবে গাদ্দাফুই অন্তরীপ। ঠিক আছে, এই বাকি অন্তরীপ গুলো আর পড়তে হবে না, বাকি অন্তরীপ গুলা পরীক্ষা আসবে না, এই কয়েকটা অন্তরীপই পরীক্ষায় আসবে। এটা হচ্ছে কেপ অফ গুড হোপ, তার সাথে আরো চারটা কেপ আছে, তিনটা কেপ আছে, কেপ পয়েন্ট। এখানে একটা পরীক্ষায় আসছিল, এই জন্য আমি চিত্রটা দিলাম। কেপ পয়েন্ট আসছিল পরীক্ষায়। কেপ পয়েন্ট কোথায় অবস্থিত, ছেলে পেলে তো দেখে হা কি রে, কেপ পয়েন্ট তো জীবনের নাম শুনি নাই। ঠিক আছে, তো তারপরে একটু জেনে রাখা আর কি।